আগের ভিডিওতে আমরা নতুন একটা ব্যাপার দেখেছি যে যদি আমি কোথাও মাটি খুঁড়ে একটা হাড় পাই, ধরা যাক এটা সেই হাড়, আর যখন এর কার্বন-14 আমরা মাপলাম তখন দেখলাম তাতে কার্বন-14 পরিমাণ জীবিত প্রাণী বা উদ্ভিদে থাকা কার্বন-14 অর্ধেক। সেটা দেখে বলা যাবে যে এক অর্ধায়ু পার হয়ে গেছে। আর কার্বন-14 অর্ধায়ু প্রায় 5730 বছর, তাহলে বলা যাবে যে 5730 বছর আগে এই হাড়টা জীবিত কোনো প্রাণীর অংশ ছিল, অর্থাৎ এই হাড়টা প্রায় অত বছর পুরনো। এটা যখন আমি করেছি তখন একটা বেশ বড় অনুমান আমি করেছিলাম। আমার গত ভিডিওতে আপনারা এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কিভাবে আমি বললাম যে আমার এই অনুমানটা, যেটা আসলে ধরে নেওয়া হয় যে আমাদের পরিবেশে সবসময় কার্বন-14 পরিমাণ মোটামুটি ধ্রুবক, যখন এটা জীবিত ছিল তখন থেকেই। তো প্রশ্ন হলো এই কার্বন-14 মান বায়ুমণ্ডলে, পানিতে বা প্রাণী আর উদ্ভিদে সবসময় ধ্রুবক কিনা। যদি ধ্রুবক না হয় তবে কিসের ভিত্তিতে পরিমাপ করে বলা যাবে যে ওই সময় কি পরিমাণ কার্বন-14 জীবিত প্রাণীর মধ্যে থাকতে পারে। আসলে মানটা পুরোপুরি ধ্রুবক নয়, আর সেটা মাপার স্কেল বের করার জন্য আসলে দুরকম উপায় আছে। এটা মাপার দুরকম উপায় আছে। তো এদের দুটোর ছবি আমি এখানে রেখেছি। একটা হচ্ছে ট্রি রিং দেখা। ট্রি রিং আমি যতদূর জানি এটা থেকে 10,000 বছর পর্যন্ত সঠিক সময় বের করা যায়, অর্থাৎ আপ টু 10,000 ইয়ার্স। আমি জানি না যে আসলেই এত পুরনো কোনো গাছের অস্তিত্ব আছে কিনা, আমার মনে হয় না আছে, কিন্তু হয়তো 10,000 বছর আগের কোনো গাছের নমুনা আছে। তো এই রিংগুলো দেখুন, আমার মনে হয় যে সবাই জানেন যে প্রতি বছর গাছের বৃদ্ধির সাথে সাথে তাতে একটা করে নতুন বাকলের আস্তরণের সৃষ্টি হয়, আর সেই বাকলের আস্তরণ দেখে কার্বন-14 অর্ধায়ুর মান বের করা হয়। আর এভাবেই সেই সময়ে বায়ুমণ্ডলে কার্বন-14 পরিমাণ বের করা হয়। এটা বলতে পারেন অনেকটা 10,000 বছরের বায়ুমণ্ডলের একটা তথ্য ভাণ্ডার বা রেকর্ড। এর চেয়েও আগের কোনো কিছুর ব্যাপারে জানতে হলে দেখতে হবে গুহার আস্তরণ বা কেভ ডিপোজিটস। এর আরেকটা নাম হচ্ছে স্পিলিওথামস। স্পিলিওথামস আপনারা হয়তো স্ট্যালাগমাইটের ব্যাপারে জানেন, যেগুলো হচ্ছে এক প্রকার স্পিলিওথাম, যেগুলো গুহার ভূমি থেকে উঠে থাকা শুলের মতো। আর আরও আছে স্ট্যালাকটাইটস, যেগুলো আবার গুহার ওপরে ছাদে থাকে। তো এগুলোর কথা বলছি কারণ এগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত, এদের গঠনের মধ্যেও কার্বন আছে। তো হাজার হাজার বছর ধরে পানি এই ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ জমা করে। তো এটাও ওই সময়কার কার্বন-14 পরিমাণের একটা রেকর্ড, এবং চাইলে এটা থেকে এমনকি 10 বছর আগের ও পরের দুটো জিনিসের পার্থক্য বের করা সম্ভব। তো এটা থেকে প্রায় 50,000 বছর সময়ে ব্যবধান হিসেব করা সম্ভব। আর আসলে কার্বন-14 মাধ্যমে 50,000 বছর আগের জিনিস বের করা সম্ভব নয়। তো আশা করি বুঝতে পারছেন এটা থেকে বায়ুমণ্ডলে কার্বন-14 উপস্থিতি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাওয়া যায়। আর ধরে নেওয়া হয় যে বায়ুমণ্ডলে কার্বন-14 সুষমভাবে বণ্টিত থাকে, এবং এর প্রমাণও পাওয়া গেছে। আর সেই সুষমভাবে বণ্টিত কার্বন-14 বায়ুমণ্ডল থেকে পানিতে ছড়ায়, আর পানিতে থেকে প্রাণী ও উদ্ভিদে যায়। আর এটা নিয়ে আমি পড়াশোনা করার সময় আরেকটা মজার ব্যাপার জেনেছি যে যেহেতু আমরা এখন অনেক বেশি পরিমাণ জৈব জ্বালানি ব্যবহার করছি, তাই এখন কার্বন-14 পরিমাণ অনেক দ্রুত বদলে যাচ্ছে। আর আগের সময়ের চেয়ে এই পরিবর্তনটা কিন্তু অনেক বেশি, এবং তাই এ কারণে সম্ভবত বিগত বছরগুলোতে বলা যায় যে বিগত প্রায় 50 বছরে জৈব জ্বালানি ব্যবহারের পরিমাণ অনেক বেড়েছে, এবং এজন্য অন্যান্য কার্বন আইসোটোপের তুলনায় আমরা অনেক বেশি কার্বন-14 পরিমাণ বাড়িয়ে ফেলেছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে গত ভিডিওতে আমি যে অনুমানটা করেছিলাম যে কার্বন-14 পরিমাণ তুলনামূলকভাবে ধ্রুবক, সেটা কেন করেছিলাম তার উত্তর পেয়ে গেছেন আপনারা আশা করি। আর এসব উপায়েই আসলে পুরনো জিনিসের বয়স বের করা হয়, যার মাধ্যমে আসলেই কোনো নির্দিষ্ট বছরে কার্বন-14 পরিমাণ বের করা সম্ভব। অনেক পুরনো কোনো জিনিস, মোটামুটি 50,000 বছর পুরনো কোনো জিনিসের বয়স বের করার জন্য এই উপায়গুলো বেশ কাজের।